কথা শোনা যায়? আচ্ছা, আমাদের সেদিন প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তো 5 মিনিট পরে কথা বলি, একটু প্রচুর শব্দ হচ্ছে, মানে আমার রেকর্ডিংয়েরও প্রবলেম হবে। হ্যাঁ, 5 মিনিট একটু পরে কথা বলি, বৃষ্টিটা একটু কমে। আজকে কিন্তু আমরা হচ্ছে এই ক্লাসের পরে আমি এটা হয়তো 15-20 মিনিট আমার নিলে শেষ হয়ে যাবে, ছোট্ট একটা অধ্যায়। এরপরে আমি আবার ইলেকট্রনিক্সের যে সাবজেক্টটা আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রো প্রসেসর, খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ওইটার আমি প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করবো আজকে। অতএব কোনো সময় নিয়ে দরকার হলে, আর ওই ক্লাসটা করার সময় একটু একটা খাতা কলম নিয়ে বসে ক্লাস হবে, কারণ এটা ম্যাথমেটিক্যাল টার্ম তো, একটু না বুঝে করলে সমস্যা হবে। পরেরটার জন্য খাতা নিলে হবে, এটাতে খাতা লাগবে না, এটাতে তোমাদের কাছে বই আছে এবং এটাতে ছোট্ট একটা শুধু একটা সার্কিট আছে বা ব্লক ডায়াগ্রাম আছে, ওইটা পড়লেই হবে। এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, কিন্তু বেশি বড় প্রশ্ন নয়, একটা প্রশ্ন আছে শুধু। আচ্ছা, ঠিক আছে। এখন হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকারভেদ এবং বৈশিষ্ট্য। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্টস বলতে কি বোঝায়? কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট বলতে বোঝায় যে এটি একটি এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে কোনো প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে একটা জেনারেটর বা বৈদ্যুতিক জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। আমরা জানি প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন করার প্রক্রিয়াই হচ্ছে জ্বালানি দরকার, বা জ্বালানি যেটাই হোক, সেটা একটা জেনারেটরকে ঘুরাইতে হবে। এই জেনারেটরকে ঘুরানোর জন্য যাবতীয় যে কোনো ব্যবস্থা করতে হয়। তো পাওয়ার প্ল্যান্টের কাজ কী, বা পাওয়ার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পাওয়ার প্ল্যান্ট কাকে বলে। যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এমন একটি যান্ত্রিক বা বৈদ্যুতিক ব্যবস্থাপনা যার মাধ্যমে প্রাকৃতিক শক্তি ব্যবহার করে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে এবং বৈদ্যুতিক জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এটা যদি তোমার হচ্ছে জ্বালানি প্রাকৃতিক শক্তি যদি ব্যবহার করা হয়, তাহলে সেটা কি আমরা কি করি, জ্বালানি শক্তি ব্যবহার করে জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যদি এটা পানি বিদ্যুৎ হয়, তাহলে পানি দিয়ে টারবাইনটাকে ঘুরিয়ে তারপরে জেনারেটরকে ঘুরানো হয়, তখন বিদ্যুৎ উৎপাদন করা হয়। যদি এটা তোমার হচ্ছে বাতাসের মাধ্যমে উইন্ড বিদ্যুৎ কেন্দ্র হয় বা উইন্ড পাওয়ার প্ল্যান্ট হয়, তাহলে বাতাসের মাধ্যমে টারবাইনটাকে ঘুরিয়ে জেনারেটরকে ঘুরানো হয়। এগুলো হচ্ছে সামগ্রিক প্রক্রিয়া, কিন্তু পাওয়ার প্ল্যান্টের কাজটাই হচ্ছে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে এবং বৈদ্যুতিক জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। পাওয়ার প্ল্যান্টগুলো আমরা সেদিন দেখাইছিলাম যে পাওয়ার প্ল্যান্টগুলোর কার্যাবলী এরকমই হয়, জ্বালানি, তারপরে দেখতে পাচ্ছি এখানে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তারপরে বৈদ্যুতিক শক্তি, এটা সেদিন আমি দেখাইছিলাম। তো একটা পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন প্রকারের পাওয়ার প্ল্যান্ট থাকে, সেটা আমরা একটু আগে দেখি যে পাওয়ার প্ল্যান্টগুলো কত প্রকারের হয়ে থাকে। এই যে দেখো, পাওয়ার প্ল্যান্টগুলো কত প্রকার ও কি কি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পাওয়ার প্ল্যান্ট কত প্রকার ও কি কি। দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট কত প্রকার, কি কি। আচ্ছা, এই যে পরীক্ষায় প্রশ্ন আসে যে পাওয়ার প্ল্যান্ট কত প্রকার ও কি কি, বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকারভেদ বর্ণনা করো। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকারভেদ
বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়ে থাকে। যেমন জ্বালানির উপর ভিত্তি করে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 6 ভাগে ভাগ করা হয়েছে, যেমন স্টিম পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট। আমাদের দেশে এই সবগুলোই বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। স্টিম পাওয়ার প্ল্যান্টও আছে, ডিজেল পাওয়ার প্ল্যান্টও আছে, গ্যাস পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, বা হচ্ছে এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, সোলার পাওয়ার প্ল্যান্টও আছে। তারপরে হচ্ছে বাষ্প বিদ্যুৎ কেন্দ্র। এগুলো বিভিন্ন ধরনের বর্ণনা দেওয়া আছে। আমরা মূলত 6 ধরনের পাওয়ার প্ল্যান্ট পেয়ে থাকি জ্বালানির উপর ভিত্তি করে। তারপরে আছে লোড সেলের উপর ভিত্তি করে 2 প্রকার, একটা হচ্ছে বেস লোড পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে পিক লোড পাওয়ার প্ল্যান্ট, সেন্টার পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট। এই যে সেন্টার পাওয়ার প্ল্যান্ট আর আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট, এটা আসলে আমাদের দেশে খুব কম। সেন্ট্রাল পাওয়ার প্ল্যান্ট বললো কি, যে একটা নির্দিষ্ট এরিয়া, অনেক বড় এরিয়া মিলে ওখান থেকে এক ধরনের পাওয়ার প্ল্যান্ট করা হয়। আর আইসোলেটেড মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যেখানে ঢোকা যাবে না। হ্যাঁ। তারপরে সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে 2 প্রকার, একটা হচ্ছে স্টেশনারি পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে লোকোমোটিভ পাওয়ার প্ল্যান্ট। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা আমরা একটু দেখি। এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পাওয়ার স্টেশনের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো। এখানে একটা তোমরা পাওয়ার স্টেশনের ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পাওয়ার স্টেশনের বা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদনের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। পরীক্ষা প্রশ্ন আসতে পারে চিত্র সহ পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদনের কার্যাবলী বা প্রক্রিয়া বর্ণনা করো। এখানে পাওয়ার স্টেশনের প্রথমে দেয়া আছে গভর্নর, এটার নাম হচ্ছে গভর্নর। গভর্নরের পাশে আছে অ্যাকচুয়েটর, তারপরে ফুয়েল সাপ্লাই কন্ট্রোল, ইন্টারনাল কম্বানশন ইঞ্জিন, তারপরে আছে সিনক্রোনাস জেনারেটর, তারপরে আমরা ভোল্টেজ নিয়ে বিভিন্ন কানেকশন দিয়ে থাকি। তাহলে এটা মূলত এক ধরনের ডিজেল পাওয়ার প্ল্যান্টের চিত্র দেখানো আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চিত্রে একটি পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের কার্যাবলী ব্যাখ্যা চিত্র সহ, সেক্ষেত্রে তুমি যে কোনো ধরনের পাওয়ার প্ল্যান্টের চিত্র দিতে পারো। আমাদের বইয়ে দেওয়া আছে ডিজেল পাওয়ার প্ল্যান্টের একটা চিত্র। আমরা জানি ডিজেল পাওয়ার প্ল্যান্টের কাজ কি হয়, প্রথমে জ্বালানি শক্তি থেকে সেটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। ডিজেল পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে প্রথমে জ্বালানি শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা হয়, সেই তাপ শক্তিটাকে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এখানে প্রথমে এক ধরনের গভর্নর এখানে ব্যবহার করা হয়েছে। এই গভর্নরের কাজটি কি? গভর্নরের কাজ হচ্ছে কোনো একটা যন্ত্রের যান্ত্রিক গতিকে নিয়ন্ত্রণ করা এবং রক্ষণাবেক্ষণ করা। তুমি যে পরিমাণ ফুয়েল দিচ্ছ, সেই ফুয়েলের মাধ্যমে তোমার যে যন্ত্রটা ঘুরতেছে বা ঘুরানো হচ্ছে, সেটার গতি নিয়ন্ত্রণ করবে হচ্ছে গভর্নর। তারপরে গভর্নরের গতি নিয়ন্ত্রণ হওয়ার পরে সেটা যাবে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরের কাজ হচ্ছে, অ্যাকচুয়েটর হচ্ছে এক ধরনের পেশি হয়, পেশি। হাতে যেমন আমাদের হাত হচ্ছে এক ধরনের অ্যাকচুয়েটর বা আর্ম বলে থাকি আমরা। অ্যাকচুয়েটরের কাজ হচ্ছে যে পরিমাণ ফুয়েল বা ডিজেল প্রবাহিত করানো হচ্ছে, এই ফুয়েলের কি পরিমাণ প্রবাহিত করানো হচ্ছে তার পরিমাণ নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই অ্যাকচুয়েটরের কাজ। আমাদের দেশে
অ্যাকচুয়েটর এবং গভর্নর একত্রিত থাকে, একসাথে থাকে। যদি আমি একটু দেখাই যে গভর্নরগুলো কেমন হয়, যেমন দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাস্তবে গভর্নরের চিত্র। কি হয়, মোটরের গতি বা যন্ত্রের গতি নিয়ন্ত্রণ করতে পারে। যেমন দেখো এখানে নো স্পিড, যখন স্পিড থাকবে না তখন এই যে এখানে একটা কন্ট্রোল ফোর্স আছে, এটা এক ধরনের ভাল্ব। এই ভাল্বের মধ্য দিয়ে ফুয়েল বা জ্বালানির তেলগুলো প্রবাহিত হয়। যখন এখানে স্পিড কম থাকবে বা স্পিড থাকবে না তখন এই ভাল্বটা আটকে থাকবে, আর ভাল্বটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে এদিক দিয়ে ফুয়েল যাবে না। আর ফুয়েল যদি কম যায় তাহলে যন্ত্র কম ঘুরবে। আবার এখানে যদি ওভার স্পিড হয় তাহলে এই দুইটা মাথা বড় হয়ে যাবে। দেখো এই দুইটা মাথাটা বড় হয়ে গেছে, এটা নির্দিষ্ট ছিল কিন্তু এটা দুইটা মাথাটা স্পেসটা বেড়ে গেছে, বড় হয়ে গেছে। স্পেসটা বড় হয়ে যাওয়া মানে এখানে যে ফুয়েলের ট্যাঙ্ক থাকবে, এই ট্যাঙ্কের যে কন্ট্রোল ভাল্বটা সেটা খুলে যাবে, তখন ফুয়েল প্রবাহিত হবে এবং এইখানকার যে ভাল্বটা আছে এই ভাল্বটাও ফুয়েলের চাপে আস্তে আস্তে সরে যাবে। পরবর্তীতে এদিক দিয়ে ফুয়েল প্রবাহিত হবে। আবার যদি আমি স্পিডটা কম হয়, আন্ডার স্পিড যদি হয়, তাহলে কি হবে, এর মাঝখানের স্পেসটা কমে যাবে, তখন এদিক দিয়ে ফুয়েল কম প্রবাহিত হবে এবং মোটরের গতিটাকে সে নিয়ন্ত্রণ করবে। এগুলো হচ্ছে মূলত এক ধরনের গভর্নর। আর আমরা এখন বাস্তবে যে গভর্নরগুলো ব্যবহার করি সেটা হচ্ছে গভর্নর অ্যাকচুয়েটর, হচ্ছে এইটা। বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিক গভর্নর অ্যাকচুয়েটর দেখতে এরকম। হ্যাঁ, এইটার মাথাটা উপরের দিকে থাকে, এই যে এইটা থাকবে ইনপুট আর এইটা হবে আউটপুট, আর এটা হলো কন্ট্রোল ভাল্ব, এটা তুমি ওপর নিচে করতে পারবা। এগুলোকে বলা হয় গভর্নর অ্যাকচুয়েটর। তোমরা পাওয়ার প্ল্যান্টে গেলেই ফুয়েল যেখান থেকে ইনপুট করানো হয় তার পাশেই দেখবা গভর্নর অ্যাকচুয়েটর থাকে। এই গভর্নর অ্যাকচুয়েটরের কাজ হচ্ছে মূলত যান্ত্রিক গতি নিয়ন্ত্রণ করা এবং রক্ষণাবেক্ষণ করা ফুয়েল কন্ট্রোলের মাধ্যমে বা জ্বালানি শক্তি কন্ট্রোলের মাধ্যমে। এই যে দেখো এখানেও একটা পাওয়ার প্ল্যান্ট দেখানো আছে। আচ্ছা, এটা পরে বলতেছি, আমরা যে পরে আসছি সেটার আগে আসি। তাহলে এখানে কি বললাম, প্রথমে গভর্নরের মাধ্যমে যান্ত্রিক গতিকে নিয়ন্ত্রণ করা হয়, পাশাপাশি রক্ষণাবেক্ষণ করা হয়। একই সাথে অ্যাক্সিলেটরের মাধ্যমে জ্বালানি ডিজেল বা ফুয়েলের পরিমাণকে পরিমাপ করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়। তারপর সেটাকে আমরা ইন্টারনাল কম্বানশন ইঞ্জিনের মাধ্যমে একটা সিনক্রোনাস জেনারেটরকে ঘোরানো হয়। এই সিনক্রোনাস জেনারেটরের ঘূর্ণন নির্ভর করে ফুয়েলের অ্যাকচুয়েটরের ফুয়েল কন্ট্রোলের উপর ভিত্তি করে। যদি ফুয়েল বেশি পরিমাণ প্রবাহিত হয় তাহলে জেনারেটর বেশি ঘুরবে, যদি ফুয়েল কম প্রবাহিত হয় তাহলে জেনারেটর কম ঘুরবে। আর জেনারেটর ঘূর্ণনের ভিত্তিতে আউটপুটে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎটা আমরা বাইরে সাপ্লাই দেই। এই পাওয়ার স্টেশন থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় সেটার মান হচ্ছে 11 কেভিএ। এটা আমরা জেনে থাকি যে সাধারণত পাওয়ার প্ল্যান্ট থেকে 11 কেভিএর বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা পাশে আরেকটা চিত্র দেখিয়েছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওই চিত্রের জেনারেটরের আউটপুট। জেনারেটরের আউটপুটে কত উৎপন্ন হচ্ছে, 11 কেভিএর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই 11 কেভিএর বিদ্যুৎটাকে আমরা যদি গ্রাহক পর্যায়ে পৌঁছাই তাহলে এটা অনেক পরিমাণ পাওয়ার অপচয় হয়ে কমে যাবে। অর্থাৎ তখন আমরা আউটপুটে হয়তো 220 ভোল্টেজ পাইতে পারি কোনোভাবে, কিন্তু 440 ভোল্টেজ কোনোভাবেই পাওয়া সম্ভব না। এই জন্য কী করা হয়, কয়েকটা ধাপে এগুলোকে মডুলেশন ডিমডুলেশন করে সাধারণত আমরা ডিস্ট্রিবিউশনে বা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ প্রবাহিত করাই। এই জন্য কী করা হয়,
সাধারণত জেনারেটরের আউটপুট থেকে বা জেনারেটিং স্টেশন থেকে যে 11 কেভিএর বিদ্যুৎ পাওয়া যায়, এই 11 কেভিএর বিদ্যুৎকে প্রাইমারি লাইন ট্রান্সমিশনে এক ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। আমরা জানি ট্রান্সফর্মার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। সাধারণ ক্ষেত্রে আমরা যেগুলো ট্রান্সফর্মার ব্যবহার করি সবগুলোই হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। শুধুমাত্র জেনারেটিং স্টেশনের আউটপুটে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয় শুধুমাত্র এই ট্রান্সফর্মারটাই হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। কারণ এখানে এই 11 কেভিএর বিদ্যুৎটাকে ট্রান্সফর্মারের মাধ্যমে বা স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে হাই ভোল্টেজে রূপান্তর করে 132/33 কেভিএতে রূপান্তর করা হয়। এই জন্য এইখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। এই তোমরা কথায় লিখে দিবা এখানে স্টেপ আপ ট্রান্সফর্মার। এই স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা কি করতেছি 132/33 কেভিএতে রূপান্তর করতেছি পাওয়ারটাকে। এই পাওয়ারটাকে 132/33 কেভিএতে রূপান্তর করার পরে রিসিভিং স্টেশনে সাধারণত 33 কেভিএতে রূপান্তর করা হয়ে থাকে। রিসিভিং স্টেশন কোনটা? যেমন আমাদের কুড়িগ্রামে সাধারণত চকরাইহাটে একটা বিদ্যুৎ সাব স্টেশন তৈরি করা হয়েছে, এটা হচ্ছে পিজিসিবির। এইটা হচ্ছে রিসিভিং স্টেশন। এই স্টেশনটা সরাসরি বিদ্যুৎ কেন্দ্র থেকে বা জেনারেটিং স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদন করে নিয়ে এসে এই সাব স্টেশনে 33 কেভিএ 132/33 কেভিএকে নিয়ে এসে এখানে ঝুঁকানো হয়। এইখান থেকে ওইখানে আবার দুই ধরনের স্টেশন আছে, রিসিভিং স্টেশনও আছে আবার ডিস্ট্রিবিউশন স্টেশনও আছে। ওইখানে কি করা হয় 132/33 কেভিএকে ঢুকিয়ে নিয়ে সেটাকে আবার ফিডারের মাধ্যমে 33/11 কেভিএতে রূপান্তর করা হয়। 33/11 কেভিএতে রূপান্তর করার পরে এই পুরো কাজটাই কিন্তু যারা বিদ্যুৎ সাব স্টেশনে যারা মানে বিজনেস করে বা কোম্পানি রয়েছে তারাই করে। এটা কিন্তু এই অংশের কাজটুকু কিন্তু পাওয়ার বোর্ড করে না, মানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে যে সমস্ত কোম্পানিগুলো আছে বা সংস্থাগুলো আছে তারাই করে। যেমন আমাদের বললাম কুড়িগ্রামে আছে চকরাইহাটে পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। হ্যাঁ, এরা সাধারণত এই কাজগুলো করে থাকে। কিন্তু এই পাওয়ার গ্রিড কোম্পানিটা এরা আবার কিন্তু বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে না, গ্রাহক পর্যায়ে ওরা কিন্তু আর ডিস্ট্রিবিউশন করে না। ওরা শুধুমাত্র সাব স্টেশনের কাজটাই করে থাকে, যে রিসিভ করে ওটাকে সে 33 কেভিএতে 33/11 কেভিএতে রূপান্তর করে সে শুধুমাত্র ডিস্ট্রিবিউট করতে পারে, মানে পাঠায় দিতে পারে। আর গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট কে করে? পল্লী বিদ্যুৎ, তারপরে পিডিবি, নেসকো, এরা হচ্ছে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট করে। তাহলে এইটুকু সাব স্টেশনের কাজ শেষ করার পরে চলে গেল ডিস্ট্রিবিউটর সেকশন। অর্থাৎ যেমন আমাদের কুড়িগ্রামে আছে পল্লী বিদ্যুৎ অফিসের পাশেই দেখবে ওখানে একটা সাব স্টেশন আছে। ওরা কি করে? ওই 33/11 কেভিএটাকে গ্রহণ করার পরে গ্রাহক পর্যায়ে দুই ধরনের লাইন তারা বের করে, একটা হচ্ছে 220 ভোল্ট, একটা হচ্ছে 440 ভোল্ট। যেখানে যে ধরনের লাইনের প্রয়োজন সেখানে সেই ধরনের লাইনগুলো প্রেরণ করে থাকে। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোকে তোমরা সাজিয়ে লিখবা, যে চিত্রে একটি এই চিত্র থেকে শুরু হবে আর আগের চিত্র থেকে শেষ হবে। চিত্রে একটি পাওয়ার স্টেশনের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে গভর্নরের মাধ্যমে যন্ত্রের যান্ত্রিক গতিকে নিয়ন্ত্রণ করা হয় এবং একই সাথে রক্ষণাবেক্ষণ করে অ্যাক্সিলেটরের মাধ্যমে ফুয়েলটাকে কন্ট্রোল করা হয় এবং পাশাপাশি পরিমাপ করা হয় কী পরিমাণ ফুয়েল প্রবাহিত হচ্ছে, যার মাধ্যমে একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনকে পরিচালনা করা হয়। এই ইঞ্জিনের মাধ্যমে সাধারণত সিনক্রোনাস জেনারেটরকে ঘোরানো হয়। এর ঘূর্ণনের ফলে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, যেই বিদ্যুৎ শক্তিটা বিভিন্ন
ট্রান্সফরমারের স্টেপ আপ ট্রান্সফারের মাধ্যমে 132/33 কেভিতে রূপান্তর করে রিসিভিং স্টেশনে পাঠানো হয়। রিসিভিং স্টেশন সেটাকে আবার 33 কেভিতে ফেডারের মাধ্যমে রূপান্তর করে ডিস্ট্রিবিউটরে পাঠানো হয়। ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সেটাকে গ্রাহক পর্যায়ে 220 এবং 440 ভোল্টে রূপান্তর করে গ্রাহক পর্যায়ে প্রেরণ করা হয়। এই কথা ক্লিয়ার? আর এই অধ্যায়ে আর যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই কমন প্রশ্ন, যে পাওয়ার প্ল্যান্টের গুরুত্ব কি, ব্যবহার কি। গুরুত্ব, এটা ব্যবহার করে মানুষের কষ্ট বা পরিশ্রমের দিনগুলো দিন দিন লাঘব হচ্ছে। হ্যাঁ, কৃষিকাজে সাধারণত ইরিগেশন বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি করানো হচ্ছে, কৃষিকাজের তোমার ডেভেলপ হচ্ছে, শিল্প কারখানা পরিচালিত হচ্ছে। এগুলো হচ্ছে গুরুত্ব বা ব্যবহার, এগুলো তোমরা নিজের ভাষা লিখতে পারবা। এই অধ্যায়ে এই একটাই প্রশ্ন ছিল, এই অধ্যায়ে আর কোনো প্রশ্ন নাই। এখন যে বিষয়টা